আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা স্টাডি করব 37তম বিসিএস এর তৃতীয় পার্ট নিয়ে। তৃতীয় পার্টে আমরা 100 থেকে 150টি এমসিকিউ থাকবে, মানে 50টি এমসিকিউ। আমরা দ্বিতীয় পার্টে আমরা প্রথম পার্টে 50, দ্বিতীয় পার্টে 50 100টি, এখন তৃতীয় পার্টে 50 150টি এবং চতুর্থ পার্টে আমরা আরও 50টি, টোটাল 200 মার্কের এমসিকিউ স্টাডি করব। তো চলুন আমরা তৃতীয় পার্টটা আজকে দেখি। ঐতিহাসিক 6 দফা কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির জন্য 1966 সালে 5-6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের সম্মেলনে ঐতিহাসিক 6 দফা কর্মসূচি পেশ করেন। এই কর্মসূচিকে বাংলাদেশের জনগণ ম্যাগনা কার্টা হিসেবে গ্রহণ করেন। স্বয়ং বঙ্গবন্ধু এই 6 দফাকে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন। কোনটি বাগধারা বোঝায়? চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, শিরে সংক্রান্তি। শিরে সংক্রান্তি একটি বাগধারা। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ আসন্ন বিপদ। x² 5x + 6 0 হলে কোনটি হবে জানি না। ওকে। The Sun Also Rises is a novel written by Ernest Hemingway. The Sun Also Rises is a novel written by Ernest Hemingway. The Sun Also Rises is a 1926 সালের novel written by American author Ernest Hemingway about a group of American and British expatriates who travel from Paris to the festival of sun farming in Pamplona to watch the running of the bulls and bullfrogs. শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রমণী ধীগুপ্ত, দাশরথী রায়, অ্যান্টনি ফিরিঙ্গি, রামপ্রসাদ। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত। শাক্ত পদাবলী কার? অ্যান্টনি ফিরিঙ্গি, রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন ছিলেন একজন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, কবি ও সাধক। বাংলা ভাষায় দেবী কালীর উদ্দেশ্যে ভক্তি গীতি রচনার জন্য তিনি সর্বাধিক পরিচিত। তার রচিত রামপ্রসাদী গানগুলো আজও সমান জনপ্রিয়। রামপ্রসাদের জীবন সংক্রান্ত নানা বাস্তব ও অলৌকিক কিংবদন্তি বাংলার ঘরে ঘরে প্রবাদ বাক্যের মতো প্রচারিত হয়। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরোতে। ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরোতে। জাতিসংঘের উদ্যোগে 3 থেকে 14 জুন 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। রিও ডি জেনেরোতে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিশ্ব পরিবেশ ও উন্নয়ন সমন্বয় সাধনের জন্য 27টি নীতিমালা অনুমোদিত হয়। অন্যদিকে 27 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর 2002 দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত হয় বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন। দ্বিতীয় ধরিত্রী সম্মেলনে মোট 37টি অঙ্গীকার গ্রহণ করা হয়। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। সলোমন দ্বীপপুঞ্জ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মেলানেশিয়া অঞ্চলে একটি স্বাধীন দেশ। 28,450 বর্গ কিলোমিটার আয়তনে এ দেশটির জনসংখ্যা 5,84,000। প্রশান্ত মহাসাগরে আরও কতগুলো দ্বীপ হলো? হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, ফিজি, তাহিতি, পালাউ, এগুলা প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরে আরও কতগুলো দ্বীপ হলো? হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ,
ফিজি, তাহিলি এবং পালাউ প্রভৃতি। এগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ। ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া মালদ্বীপ প্রখ্যাত। ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া মালদ্বীপ প্রখ্যাত। আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা দ্বীপ, সাউটম ও প্রিন্সপো, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। আর আর্কটিক মহাসাগরে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড প্রখ্যাত দ্বীপ। কোন বানানটি শুদ্ধ? অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট। গ নম্বরটা কারেক্ট। ACVEMENT, অ্যাচিভমেন্ট, যার অর্থ কৃতিত্ব। অ্যাচিভমেন্ট অর্থাৎ কৃতিত্ব। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ, যেটা 1761 সালে মারাঠাদের সাথে এবং শাহ মোহাম্মদ আবদুল্লাহর মতোই কি তার সাথে হয়েছিল, যাই হোক। আচ্ছা, মহাশ্মশান কায়কোবাদ রচিত বাংলা মহাকাব্য 1904 সালে প্রকাশিত হয়। এর উপজীব্য 1761 সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ। এই যুদ্ধ ছিল ভারতের উদয়মান হিন্দু শক্তি মারাঠাদের সঙ্গে মুসলিম শক্তিদের তথা আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। যুদ্ধে মুসলমানদের জয় হলেও কবির দৃষ্টিতে তা ছিল উভয় শক্তিমান ক্ষয় ও ধ্বংস। এজন্য তিনি একে মহাশ্মশান বলেছেন। যুদ্ধ কাহিনীর মধ্যে অনেকগুলো প্রণয়বৃত্ত স্থান পেয়েছে। মহাশ্মশান কাব্য মোট 3টি খণ্ড রয়েছে। প্রথম খণ্ড 19 সর্গ, দ্বিতীয় খণ্ডে 24 সর্গ এবং তৃতীয় খণ্ডে 7 সর্গ। মানে মহাশ্মশান কাব্যের মোট 3টি খণ্ড, তার মধ্যে প্রথম খণ্ডে সর্গ আছে 19টি, দ্বিতীয় খণ্ডে 24টি এবং তৃতীয় খণ্ডে 7টি। 24, 7, 31 আর 19, 50টি, টোটাল 50টি সর্গ ছিল 3টা খণ্ডে। কাব্যের প্রারম্ভে আছে কবির বীণা ও কল্পনা এবং আল্লাহু আকবার নামক বন্দনা অংশ। এছাড়াও ইব্রাহিম কার্দি ও জোহরা বেগমের বাল্য জীবনের এক অধ্যায় শীর্ষক একটি সর্গ আছে। 5-এর কত শতাংশ 7 হবে? 140। চর্য বিনিশ্রয় এর অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয়? চর্য বিনিশ্রয় এর অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয়? চর্য বিনিশ্রয় নামটি দিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্য বিনিশ্রয় নামটি দিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী। বিভা কিরণ সুগঠিত সুবলিত। বিভা এর সমর্থক শব্দ কিরণ, সুবলিত এর সমর্থক শব্দ সুগঠিত। একটি লন রোলারকে যদি 2 জন ব্যক্তি, একজন টেনে নেয় একজন ঠেলে নেয়, কার বেশি কষ্ট হবে? টেনে নিলে সহজ, ঠেলে নিলে কঠিন হবে। টেনে নেওয়া ব্যক্তি, তাহলে কি বলছে এখানে? কার বেশি কষ্ট হবে? যে ঠেলে নিবে তার কষ্ট হবে। ওকে। অথলো গ্যাভ ডেসডিমোনা ড্যাশ অ্যাজ এ টোকেন অফ লাভ। অথলো দিয়েছিল ডেসডিমোনাকে ভালোবেসে দিয়েছিল হ্যান্ড কারচিপ, একটা তয়লা দিয়েছিল, হ্যান্ড কারচিপ। অথলো গেভ ডেসডিমোনা হ্যান্ড কারচিপ অ্যাজ এ টোকেন অফ লাভ। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? ন্যাটো, সল্ট, SALT, NPT, CT, BT। আচ্ছা, নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়, ন্যাটো তো একটি সংগঠন, আর এই 3টাই এটার সাথে সম্পর্কিত আছে। ন্যাটো পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার সামরিক জোট। SALT যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি। NPT পারমাণবিক অস্ত্রের
বিস্তার রোধ চুক্তি, আর সিটিবিটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিশ্চিতকরণ চুক্তি। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের বসবাসকারী খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? আইএফসি, আইবিআরডি, এমআইজিএ, আইসিএসআইডি। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? এটা মেবি আইএফসি হতে পারে। আইএফসি। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, সংক্ষেপে আইএফসি, হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশসমূহকে বেসরকারি পর্যায়ে উন্নয়ন ও সম্পদ ব্যবস্থা বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে থাকে। আইএফসি হলো বিশ্বব্যাংকের গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং এর সদর দপ্তর যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। উন্নয়নশীল দেশসমূহের শুধুমাত্র ব্যক্তিগত খাতের উন্নয়ন, লাভজনক প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ ও উন্নয়নের জন্য 1956 সালে বিশ্বব্যাংকের একটি শাখা হিসেবে এটিকে প্রতিষ্ঠা করা হয়। তার মানে আইএফসি 1956 সালে বিশ্বব্যাংকের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। দারিদ্র্য বিমোচন, উন্নয়নশীল দেশের সরকারের অর্থনৈতিক উপর থেকে চাপ কমিয়ে ব্যক্তিগত খাতে সাধারণ জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দেশের বিদ্যমান সম্পদসমূহ কাজে লাগিয়ে প্রাইভেট এন্টারপ্রাইজ সমূহ শক্তিশালী করা, ব্যক্তি পর্যায়ের ব্যবসার সম্প্রসারণই হল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের অন্যতম লক্ষ্য। The new offer of the job was alluring. Here, alluring means unexpected, tempting, disappointed, ordinary. The new job was alluring. Here, alluring is unexpected, tempting, প্রলুব্ধকর, পরীক্ষাকারী, অত্যন্ত লোভনীয়। Who planted this tree? Here, the correct passive of voice. The sentence is, by whom was tree planted here? হু যুক্ত এ ধরনের বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত স্ট্রাকচার হলো বাই হুম প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট ফ্রম প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রশ্নবোধক চিহ্ন। একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবিকভাবে তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত %? আই ডোন্ট নো। ওকে। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কয় ভাগ? 10 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 10 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 1/6 সুতরাং কোনো বস্তুর ওজন সেখানে হবে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। যুক্তাক্ষর একমাত্র মাত্রা, বদ্ধক্ষরও একটি মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? যুক্তাক্ষর মাত্রা, বদ্ধক্ষর মাত্রার গণনা করা হয় মাত্রা ছন্দে। মাত্রা ছন্দ মূল পর্ব 4, 5, 6, 7 মাত্রার হয়। অক্ষর শেষে স্বরধ্বনি থাকলে 1 মাত্রা গুনতে হয়, আর অক্ষর শেষে ব্যঞ্জন ধ্বনি থাকলে উন্তস্থ অ থাকলেও 2 মাত্রা গুনতে হয়। উন্তস্থ অ থাকলে যেমন হয়, কয়, রকে সেমি ভাওয়াল, পুরো স্বরধ্বনি নয়, এটি একটি অক্ষরের শেষে থাকলে মাত্র 2 হয়। কবিতা আবৃত্তির গতি স্বরবৃত্ত ছন্দের চেয়ে ধীর, কিন্তু অক্ষরবৃত্তের চেয়ে দ্রুত। ব্ল্যাক লিভস ম্যাটার্স কি? একটি গ্রন্থের নাম, একটি পানীয় নাম, বর্ণবাদ বিরোধী আন্দোলনের নাম, একটি এনজিওর নাম। ব্ল্যাক লিভস ম্যাটার একটি বর্ণবাদ বিরোধী আন্দোলনের নাম। ব্ল্যাক লিভস ম্যাটার একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন ভিত্তিক আন্দোলন। সামাজিক মাধ্যমে 2013 সালে এর যাত্রা শুরু হয়। আমেরিকার কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের সহিংসতা আচরণের প্রতিবাদ থেকেই আফ্রো আমেরিকান সম্প্রদায়ের মাঝে এই উৎপত্তি হয়। বর্ণবাদ বিরোধী আন্দোলন হয় 2013 সাল থেকে যুক্তরাষ্ট্রে। The mother sat valiantly beside the sick baby. Here, vigilantly is noun, adverb, adjective, noun of their adverb, right? Valiantly একটি adverb.
যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক? বরিশাল। পঞ্চম আদমশুমারি অনুযায়ী 2011 সালে তথ্য অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ সাক্ষরতার হার বরিশাল বিভাগে, আর এর পরিমাণ 56.88%। আর সিলেট বিভাগে সাক্ষরতার হার সর্বনিম্ন 45.0%। একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6তম পদ 52 হলে 15তম পদ কত? জানি না। The comparison of unlike things using this word like as you like known to be metaphor, simile, alliteration, personification. Alliteration হবে simile. The comparison of unlike things using the word like one as is known to be simile. মেটাফর দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা হয় যেখানে অ্যাজ, লাইক, উহ থাকে, যেমন শি ইজ এ মুন। সিমিল দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা যা অ্যাজ, লাইক, অ্যাজ অথবা লাইক ইত্যাদি দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়, যেমন শি ইজ লাইক দ্য মুন। জলস্থলে কি সমাস? অলুক দ্বন্দ্ব সমাস। জলস্থলে দুটাতেই একার থাকবে, এটা অলুক দ্বন্দ্ব সমাস। আর যদি একার এবং রসিকার থাকে তাহলে সেক্ষেত্রে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস হবে। জলস্থলে অলুক দ্বন্দ্ব সমাস। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যে অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার পান। উল্লেখ্য 1912 সালে গীতাঞ্জলি কাব্যটি ইংরেজিতে অনুবাদ করা হয়, 13তে নোবেল পায়। একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদ কত? 5। সমভিব্যবহারের শব্দটির অর্থ কি? সমভিব্যবহারে শব্দটির অর্থ একাগ্রতায় সমান ব্যবহার, সমান ভাবনায় একযোগ। সমান ব্যবহার হবে একযোগে। সমভিব্যবহারে শব্দটির অর্থ একযোগে। নিম্নে কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? ভূমিকম্প, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, খরা ও বন্যা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হবে সি লেভেল রিস। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, বন্যা, ভূমিকম্প খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, বন্যা, ভূমিকম্প খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। পক্ষান্তরে সমুদ্রের পানি স্তর বৃদ্ধি পেলে বাংলাদেশের নিম্নভূমি সহ ভূপৃষ্ঠের উপরিভাগ ডুবে যায়, যার ফলে কৃষকরা জমিতে ফসল চাষ না করতে পেরে জীবিকার তাগিদে অন্য কোনো পেশার সাথে নিজেকে খাপ খাইয়ে নেবে। সুতরাং সমুদ্রের জলস্তরের বৃদ্ধি জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘ প্রভাব ফেলবে। Generation is a poem by T.S. Eliot ও B. Yeats, Matthew Arnold, Robert Browning. Generation is a poem by T.S. Eliot. T.S. Eliot, correct. Generation is a poem by T.S. Eliot that was the first published in 1920. The work relates this opinion and impressions of a generatic or elderly man through a dramatic monologue which describes Europe after World War I through the eyes of man he has lived in majority of this life in the 19th century. ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন, বামে। বের হওয়ার সময় সূর্য আমার সামনে, মানে পূর্ব দিকে, তারপর বাম দিকে, পূর্ব দিকে হবে। টেলিফোন, কেবল, মাইক্রোফোন, রেডিও না, ওয়্যারলেস রেডিও। মেন্টাল অ্যাবিলিটি প্রশ্ন এটা। টেলিফোন এর জন্য দরকার কেবল, আর রেডিও বেতারের জন্য প্রয়োজন, রেডিও বা বেতারের জন্য প্রয়োজন পড়ে না, তাই শূন্যস্থানে ওয়্যারলেস বসবে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিমস অফ টেনুয়াস।
tenuous, vital, thin, careful, dangerous. Find out the synonym is tenuous, thin. টেনিনাস শব্দের অর্থ পাতলা আর থিন শব্দের অর্থও পাতলা। অপরদিকে ভাইটাল শব্দের অর্থ অত্যাবশ্যক, কেয়ারফুল সাবধান, ডেঞ্জারাস বিপজ্জনক। তাহলে টেনিনাস শব্দের অর্থ পাতলা এবং থিন শব্দের অর্থ পাতলা, ভাইটাল শব্দের অর্থ অত্যাবশ্যক, কেয়ারফুল শব্দের অর্থ সাবধান, ডেঞ্জারাস শব্দের অর্থ বিপজ্জনক। বিস্ময়াপন্ন সমষ্টি পদটি সঠিক বাক্য হবে বিস্ময়ে আপন্ন, বিস্ময়কে আপন্ন, রাইট। বিস্ময়াপন্ন, বিস্ময়কে আপন্ন। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। পূর্ব পদের দ্বিতীয় বিভক্তিকে লোপ পেয়ে যে সমাস হয় সেটিকে দ্বিতীয় তৎপুরুষ সমাস। বিস্ময়কে আপন্ন লোপ পেলে হয় বিপন্ন। সরকারি সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে প্রণয়নের কোন মূলবোধটি গুরুত্বপূর্ণ নয়? বিশ্বস্ততা, সৃজনশীলতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা। সৃজনশীলতা গুরুত্বপূর্ণ নয়। সুশাসন প্রতিষ্ঠার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রণয়নের প্রশাসনের জবাবদিহিতা, নিরপেক্ষতা ও বিশ্বস্ততা অপরিহার্য বিষয়। এক্ষেত্রে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ নয়। সৃজনশীলতা এক্ষেত্রে গৌণ বিষয়। কোনো বৃত্তের ব্যাসার্ধ 20% কমে তার উত্তর ক্ষেত্রফল কত কমবে? জানি না, 36 হয়েছে। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণের জন্য 7টি উপাদান, 9টি। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? 9টি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে 9টি উপাদান উল্লেখ করেছে। জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থাটি 1997 সালে গভর্নমেন্টস ফর সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট নামক কৌশলপত্রের প্রথম সুশাসনের সংজ্ঞা প্রদান করে। ইউএনডিপি তার গবেষণা অনুসারে 9টি উপাদান চিহ্নিত করে, যথা সম অংশীদারিত্ব, পার্টিসিপেশন, আইনের শাসন, রুল অফ ল, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, সংবেদনশীলতা, রেসপন্সিভনেস, সংবেদনশীলতা, সংখ্যাগরিষ্ঠদের মতের প্রাধান্য, কনসিকুয়েন্স ওরিয়েন্টেশন, দক্ষতা ও ন্যায্যতা, ইকুয়ালিটি, কার্যকারিতা ও দক্ষতা, ইফেক্টিভনেস অন ইফিসিয়েন্সি, দক্ষতা, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, কৌশলগত লক্ষ্য, স্ট্র্যাটেজিক ভিশন। উল্লেখযোগ্য সুশাসন নিশ্চিতের জন্য জাতিসংঘ ইউএন 8টি, বিশ্বব্যাংক ডাব্লিউ 4টি এবং এডিবি আইডিএ 6টি উপাদান উল্লেখ করেছেন। উল্লেখ্য, সুশাসন নিশ্চিতকরণে জাতিসংঘ দিয়েছে 8টি আর ইউএনডিপি 9টি। বিশ্বব্যাংক নিশ্চিতকরণে জাতিসংঘ 8টি, বিশ্বব্যাংক দিয়েছে 4টি, এডিবি এবং আইডিএ 6টি উপাদান উল্লেখ করেছে। Use of the appropriate article dash I saw one-eared man when I was walking on the road. Article I saw article সেখানে কি হবে? নো আর্টিকেল, আর্টিকেল বুঝতেছি না। নো আর্টিকেল হবে আর্টিকেল I saw. Okay, I saw a one-eared man when I was walking on the road. নিচের কোনটি ইনপুট ডিভাইস? ওএমআর ইনপুট ডিভাইস। ওএমআর অপটিক্যাল মার্ক রিডার ওএমআর হলো একটি ইনপুট ডিভাইস। অন্যদিকে প্লটার হলো এক ধরনের প্রিন্টার যা আউটপুট ডিভাইস, এবং মনিটর আউটপুট ডিভাইস। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের শাসকদের সঙ্গে শাসিত সম্পর্ককে বোঝায়। উক্তিটি সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের শাসকের সঙ্গে শাসিত সম্পর্কে বোঝায়। উক্তিটি করেছেন ম্যাকিয়াভেলি। ম্যাককর্নি
নামটাই তো নতুন নতুন মনে হইতেছে। এটা এবার উক্তি করলো কবে? ম্যাককর্নি সবার সাথে সম্পর্কের কথা বলেছেন। সুশাসনকে বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককর্নি। তার মতে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিত সম্পর্ক বোঝায়। গুড গভর্নেন্স is the relationships between civil society and the state, between government and government, the ruler and ruled. Fill in the blank dash is the Shakespeare last play. Tempest is the Shakespeare last play. প্রদত্ত অপশনগুলোর মধ্যে সবই শেক্সপিয়ারের নাটক যা তিনি বিভিন্ন সময় লিখেছেন, এবং যেমন অ্যাজ ইউ লাইক ইট 1599 থেকে 1600 সালে এটা রচনা করেছেন। অথেলো 1603 থেকে 1604, ম্যাকবেথ 1606 সালে তিনি রচনা করেছেন। দি টেম্পেস্ট 1610 থেকে 1611 সালে রচনা করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে চারটির মধ্যে শেক্সপিয়ারের সবার শেষে লিখেছেন টেম্পেস্ট। অ্যাজ ইউ লাইক 1600, অথেলো 1603, ম্যাকবেথ 1606, টেম্পেস্ট 1610। মনেই তো থাকে না। শৃঙ্গার রসকে বৈশ্যপদ বলতে কি বলে? মধুর রস, লীলা রস। শৃঙ্গার রসকে বৈশ্যপদ বলতে লীলা রস বলে। ভারতের নাট্যশাস্ত্র বিচারে রস 8 প্রকার। এগুলো হলো শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস ও অদ্ভুত। নাট্যশাস্ত্রের শান্ত রসকে করুণ রসের অন্তর্গত বিষয় হিসেবে গ্রহণ করা হয়েছে। কাব্যশাস্ত্রের রস 9 প্রকার। এগুলো হলো শৃঙ্গার, বীর, করুণ, অদ্ভুত, হাস্য, ভয়ানক, বীভৎস, রুদ্র ও শান্ত। কেউ কেউ এর সাথে বৎসল্য নামক একটি অতিরিক্ত রসের কথা বলে থাকেন। এই অতিরিক্ত প্রকরণ যুক্ত করলে রসের সংখ্যা দাঁড়ায় 10টি। কাব্যশাস্ত্রের 10টি রস। শৃঙ্গার রস। শৃঙ্গ শব্দের অর্থ হল কামদেব। শৃঙ্গের আগমন হয় যাতে তাই শৃঙ্গার। এর অপর নাম আদিরস। নর নারীর দৈহিক সম্ভোগের ইচ্ছায় যে অনুরাগে সৃষ্টি হয় তাকে শৃঙ্গার বলা হয়। প্রেম প্রকাশ্য কাব্য এই রসের উপস্থিতি লক্ষ্য করা যায়। বীর, দয়া, ধর্ম, দান, যুদ্ধের নিমিত্তে এই রসের উদ্ভব, আর প্রত্যেকটির ভিতরে জয় লাভের ভাব থাকে। যার দ্বারা প্রতিকূল পরিবেশকে পরাজিত করে জয়ী হওয়ার উদ্দীপনা প্রকাশ করা হয়, একই সাথে এতে থাকে বিরচিত প্রতিজ্ঞা। ভয়ানক, শান্তরস বিরোধী। করুণ, আকাঙ্ক্ষা নষ্ট হলে, অকল্যাণ হলে, প্রিয়জন বিয়োগ ইত্যাদি এই রসের সৃষ্টি। আকাঙ্ক্ষা করুণ, মূলত শোকের ভাব থেকেই প্রকাশ পায়। শৃঙ্গার এবং হাস্যরস এর বিরোধী। রুদ্র, ক্রোধ রস থেকে এই রস উৎপন্ন হয়। ক্রোধের উগ্রতা এবং ভয়ঙ্কর রূপ হলো এই রস। এই কারণে ক্রোধকে এর স্থায়ীভাবে ভাব হিসেবে উল্লেখ করা হয়। অলঙ্কার শাস্ত্রের একে রক্তবর্ণ ও রুদ্র দেবব্রত নামে অভিহিত করা হয়েছে। অদ্ভুত, আশ্চর্যজনক কোনো বিষয় থেকে উদ্ভূত বিস্ময়কর ভাবই হলো অদ্ভুত। সাধারণ অলৌকিক কোনো বিষয়কে এই রসকে উজ্জীবিত করা হয়। 6. ভয়ানক, ভয় থেকে এই রসের উদ্ভব। বিপজ্জনক ও ভীতিপ্রদ কোনো বিষয় থেকে মনে যে ভাবের সঞ্চয় হয় প্রকাশ্যেই ভয়ানক। বীভৎস, কোনো কুৎসিত বিষয়ের প্রতি ঘৃণা থেকে বীভৎস রসের সৃষ্টি হয়। হাস্য, কৌতুকজনক বাক্য বা আচরণ থেকেই এই রসের উদ্ভব। শান্ত, চিত্রকে প্রশান্ত দেয় এমন ভাব থেকে শান্ত রসের উদ্ভব হয়। বৎসল্য, সন্তানের প্রতি স্নেহের যে ভাবের উদ্ভব হয় তাই বৎসল্য রস। Select the word that is the most closely opposite in meaning to the
capitalism word deleterious select that most closely মানে কাছের শব্দ অপোজিট বিপরীত শব্দ কাছে কোনটি জানি না harmless deleterious ক্ষতিকর অপশন সমূহের মধ্যে টক্সিক বিষাক্ত স্পুরিয়াস কৃত্রিম মিথ্যা harmless কৃত্রিম মানে কি স্পুরিয়াস কৃত্রিম বা মিথ্যা harmless অহিংস যা ক্ষতি করে না লেথাল মারাত্মক ক্ষতিকর অতএব অর্থের দিক থেকে ডেলেটেরিয়াস এবং harmless পুরোপুরি অপোজিট বা বিপরীতার্থক সামন্তবাদ কোন ইউরোপীয় দেশের প্রথম সূত্রপাত হয় ইতালি ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয় ইংল্যান্ডে ইতালিতে সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে সূত্রপাত হয় ইতালিতে সামন্তবাদ ইতালিতে সামন্ততন্ত্র মধ্যযুগের ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা প্রথা মধ্যযুগের ইউরোপে যে তিনটি স্তম্ভ যেমন জার্মান জাতিগোষ্ঠীর রাজ্য শাসন পদ্ধতি খ্রিস্ট ধর্ম ও সামন্ততন্ত্র এর উপর ভিত্তি করে তাদের সমাজ ও সভ্যতার সৌধ নির্মিত হয়েছিল বলে স্বীকৃত সেই তিনটি স্তম্ভের মধ্যে নিঃসন্দেহ সামন্ততন্ত্র বিশেষভাবে আলোচিত কারণ সামন্ততন্ত্র ইউরোপের ইতিহাসে এত বেশি আলোচিত যে মধ্যযুগের অনেক সময় সামন্ততন্ত্রের যুগ বলেও চিহ্নিত করা হয় সামন্ততন্ত্র ছিল মূলত এক প্রকার ভূমি ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা সমগ্র মধ্যযুগব্যাপী অর্থাৎ নবম শতক হতে 15 শতক পর্যন্ত ইউরোপীয় রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক জীবন এবং তাদের আচার আচরণ ও ভাবধারার উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল উৎপত্তিগতভাবে দেখতে গেলে দেখা যায় সামন্ততন্ত্র একটি ল্যাটিন শব্দ ফিউডাম থেকে এসেছে এখানে ফিউডাম অর্থ ফিপ বা ক্ষুদ্র জমি অন্যদিকে হস্তান্তরিত ক্ষুদ্র জমিকে অথবা শর্তাধীনে জমিকে দান বলা হতো ফিউড আর এই ফিউড থেকে সামন্ত ফিউডাল শব্দ থেকে সামন্ততন্ত্র বা ফিউডালিজম শব্দের উৎপত্তি ঘটেছে রবার্ট ব্রাউনিং কি পোয়েট রবার্ট ব্রাউনিং তো ভিক্টোরিয়ান রবার্ট ব্রাউনিং রোমান্টিক ভিক্টোরিয়ান প্রায় সেম তো মনে থাকে না রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ভিক্টোরিয়ান পোয়েট ইংরেজি সাহিত্যে 1798 থেকে 1832 সময়কে রোমান্টিক এজ বলা হয় 1832 থেকে 1901 ভিক্টোরিয়ান এজ 1901 থেকে 1939 মডার্ন এজ এবং 1558 থেকে 1603 সময়কে এলিজাবেথন এজ বলে রবার্ট ব্রাউনিং 1612 থেকে 1899 একজন গুরুত্বপূর্ণ ভিক্টোরিয়ান পোয়েট পূর্ববঙ্গ গীতিকা লোকসমূহের সংগ্রাহককে পূর্ববঙ্গ গীতিকা লোকসমূহের সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে দীনেশ চন্দ্র সেন 1890 এ কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন যেসব উপকরণের সাহায্যে 1896 এ বঙ্গভাষা ও সাহিত্য শিরোনামে বাংলা সাহিত্যে ইতিহাস রচনা করেন 1911 সালে তার সুবিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অব বেঙ্গলি লিটারেচার প্রকাশিত হলে তা সর্বমহলে ভূয়সী প্রশংসা অর্জন করে 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোশিপ প্রদান করে এবং এর আওতায় তিনি ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্বোধন করেন দীনেশচন্দ্র ময়মনসিংহ গীতিকা বা পূর্ববঙ্গ গীতিকা সম্বোধন করেন আর চন্দ্রকুমার দে 1889 সালে জন্ম এবং 1946 সালে মৃত্যুবরণ করেন
একজন লেখক। চন্দ্রকুমার দে একজন লেখক এবং বহুকাল ধরে যেসব লোকগল্প, লোকগীতি পূর্ব বাংলা, বিশেষত বাংলাদেশের ময়মনসিংহ প্রচলিত, সেগুলো সুবিখ্যাত সংগ্রাহক। তাকে বাংলা লোক সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে গণ্য করা হয়। তিনি যেসব লোক সাহিত্য সংগ্রহ করেছেন সেগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ গীতিকা 1923 এবং পূর্ববঙ্গ গীতিকা 1923 থেকে 1932 নামে প্রকাশিত হয়েছে। পরবর্তীতে ইংরেজি ভাষার ইস্টার্ন বেঙ্গল বালার্স নামে প্রকাশিত হয়। অর্থাৎ দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছেন এবং চন্দ্রকুমার দে পূর্ববঙ্গ গীতিকা সংগ্রহ করেছেন। আকাশের রং ধনুর কারণ বৃষ্টির কণা। আকাশের রংধনু সৃষ্টির প্রধান কারণ হলো বৃষ্টির কণা। বৃষ্টির কণা এখানে প্রিজমের কাজ করে। বৃষ্টির কণার অনেক আলোক রশ্মি পতিত হয়, তখন বৃষ্টির কণা ওই আলোক রশ্মিকে 7টি রঙে বিভক্ত করে, যাকে আমরা রংধনু বলি। অবস্থান অনুসারে বাংলাদেশের টারসিয়ারি পাহাড় কত ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। 2 ভাগে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারসিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ অঞ্চলের অন্তর্ভুক্ত। টারসিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পাহাড় সৃষ্টি হয়। এগুলো টারসিয়ারি যুগের পাহাড় নামে খ্যাত। পাহাড়সমূহ মিজোরামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোষ্ঠীয়। এই পাহাড়গুলো বেলে পাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এই অঞ্চলের পাহাড়সমূহকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা ক দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ এবং উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। ধন্যবাদ সবাইকে আজকের স্টাডির সাথে থাকার জন্য। নেক্সট 4 পার্টের জন্য আপনারা সবাই অনুগ্রহ করে ওয়েট করুন। আগামীকাল ইনশাআল্লাহ আমরা 4র্থ পার্ট নিয়ে আলোচনা করব 37তম বিসিএস এর। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।